অর্থনীতি কেবল কিছু গাণিতিক সংখ্যা, সূচক কিংবা হিসাব নিকাশের বিষয় নয়। অর্থনীতি মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। শিল্প বাণিজ্য শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের মুনাফার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের উৎপাদন, কর্মসংস্থান আর উন্নয়নের গল্প। অর্থনীতির কঠিন আলাপকে সহজভাবে বিশ্লেষণ করতে চ্যানেল ওয়ানের নিয়মিত আয়োজন বাণিজ্য সংলাপ। আপনাদের সাথে আছি আমি রিয়াজ সেজান। শুরুতেই দেখে নিচ্ছি আজ যা থাকছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সতর্ক ও সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা। কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুধার 10% অপরিবর্তিত। আসল টাকা পরিশোধ করে ঋণ মওকুফ পাচ্ছে খেলাপিরা। অর্থ ঋণ আদালতে আইন কার্যকর করার ঘোষণা গভর্নরের। ক্যাশলেস লেনদেন বাড়াতে আজ থেকে শুরু হলো বাধ্যতামূলক বাংলা কিউআর। অধিকাংশ গ্রাহকই অবগত নয়। এছাড়া থাকছে ব্যবসা বাণিজ্যের নানা বিশ্লেষণ এবং আজ আমাদের সাথে এই আলোচনায় পুরোটা সময় জুড়ে থাকছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান ধরে রেখে 2026-27 অর্থ বছরের প্রথম মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর মোস্তাকুর রহমান এই মুদ্রানীতি ঘোষণা করেন। তিনি বলেন, বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাওয়ায় এই মুহূর্তে অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ। ইসলামী ব্যাংক নিয়ে গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানান গভর্নর। সাধারণ কথায় মুদ্রানীতি হলো দেশে টাকা, ঋণ ও সুদহার নিয়ন্ত্রণ করে অর্থনীতির গতিপথ নিয়ন্ত্রণ করা। টানা 2 বছর ধরে সংকোচনমূলক মুদ্রানীতি পথে হাঁটছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ ব্যাংক বাজারে টাকার প্রবাহ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। আগের অর্থ বছরের মতোই এবারও রেপো রেট 10% রেখে নীতি সুধার ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। দুপুরে নীতি সুধার ঘোষণাকালে গভর্নর জানান, মূল্যস্ফীতি 7.5% নিচে নামিয়ে না আনা পর্যন্ত সংকোচনমূলক মুদ্রানীতির অবস্থান বহাল থাকবে। সেই সাথে বাজার ভিত্তিক নমনীয় বিনিময়ের হার ব্যবস্থা অব্যাহত রাখা, রপ্তানি বৃদ্ধি, বৈদেশিক খাতের স্থিতিশীলতা এবং প্রবাসী আয় বাড়ানোর উদ্যোগ প্রাধান্য পাবে এবারের মুদ্রানীতিতে। কারণ আমাদের একদিকে ইনফ্লেশনের কারণে আমাদের ইন্টারেস্ট রেট কমানোর একটু সুযোগটা কমে গেছে। সো আমরা এখন আসলে মার্কেট ম্যানেজমেন্টের মাধ্যমে চেষ্টা করছি যে এটা ইন্টারেস্ট রেটটাকে কিছুটা কমানো যায় কিনা, অর্থাৎ এফিসিয়েন্সি দিয়ে যদি ইন্টারেস্ট রেটটা কমানো যায়। বেসরকারি খাতের শিল্প, কৃষি এবং ক্ষুদ্র, কুটির, মাঝারি উদ্যোক্তাদের জন্য 60,000 কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 41,000 কোটি টাকা ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য থেকে এবং বাকি 19,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব উৎস থেকে দেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের আশা, এই কর্মসূচির মাধ্যমে প্রায় 25 লাখ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। যেমন আমরা এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল অ্যাক্টিভিটিসে 10,000 কোটি, নর্থ বেঙ্গল এগ্রিকালচারাল হাবের জন্য 3,000 কোটি, সিএসএমই খাতের জন্য 5,000 কোটি। এই যে 41,000-এর মধ্যে 23,000 কোটি কিন্তু মূলত ছোট এবং সারা দেশের জন্য দেওয়া হচ্ছে। এর বাইরে যেটা ক্লোজ ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিস সেক্টর এবং এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনে এইখানে 23,000 কোটি টাকা আছে। এরও একটা অংশ রুরাল এরিয়াতে যান। ব্যাংক খাত সংস্কারের অংশ হিসেবে খেলাপি ঋণ কমাতে কঠোর নিরীক্ষা, নতুন ব্যাংক রেজুলেশন আইন 2026, ডিপোজিট প্রোটেকশন আইন, খেলাপি কমাতে ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন চূড়ান্ত করার কাজ চলছে বলে জানান গভর্নর। ইসলামী ব্যাংকের ব্যাপারেও আমার কাছে মনে হয় যে অনেক স্পেকুলেশন অনেক বেশি হচ্ছে। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা। দেখছিলাম গতকালকে যে মুদ্রানীতি ঘোষণা করেছেন সেই একটি প্রতিবেদন। এই বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে আজ রয়েছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। স্যার, স্বাগত জানাচ্ছি। স্যার, বিনিয়োগ বাড়ানো হবে, ব্যবসা বাণিজ্যে গতি ফেরানো হবে, এই ধরনের নানা টার্গেট বা নানা আলাপ সরকার শুরু থেকেই দিয়েছিল, কিন্তু মুদ্রানীতিতে বড় কোনো পরিবর্তন আনেনি, বরং আগে যা ছিল ঠিক সেটাই রেখেছে। তাহলে কিভাবে এই গতিটা আসবে? ধন্যবাদ। মুদ্রানীতি এরকম না যে আজকে ঘোষণা করলেই কালকে তার ফলাফল পাওয়া যাবে। আমরা অর্থনীতিকে, সরকার যেটা চাচ্ছেন যে অর্থনীতিটা চাঙ্গা হোক, অর্থনীতিটা ঘুরিয়ে দাঁড়াক। অর্থনীতি ঘুরিয়ে দাঁড়ালেই বেসরকারি খাতে বিনিয়োগ হবে, বিনিয়োগ হলে কর্মসংস্থান হবে, অন্যান্য সমস্যাগুলো সামাল দেওয়া সম্ভব হবে। এখন মুদ্রানীতি গত 1.5 বছর 2 বছর ধরে যেটা একটা সংকোচনমূলক সেখানেই আছে বা থাকতে হবে। কারণ রাতারাতি এখানে আমি সুদ হার কমাই দিয়ে বা একটা কিছু করলে এটা হবে না। কারণ অর্থনীতিকে একটা সহনশীল পর্যায়েও রাখতে হবে। আমি হঠাৎ করে 105 জ্বর উঠলো আর আমি বিরাট একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম, এটা হবে না। তো সেই জন্যই যথার্থভাবেই করেছেন
তারা সুদ হারটাকে ওখানে ওই যে নীতি সুদ হারটাকে 10-এ রাখছেন। নিজেও বলেছেন গভর্নর যে এটা কমিয়ে আনার স্কোপ আছে, করলে ভালো হতো, এটা জানেন, কিন্তু সহজে ছেড়ে দিতে চাচ্ছেন না, কারণ বাজার মার্কেট মেকানিজম উনি যেটা বলেছেন আস্তে আস্তে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় তাহলে এটা। আর কয়েকদিন আগে ঘোষণা করে দিয়েছে যে ব্যাংকের স্প্রেড 4-এর বেশি হবে না, অর্থাৎ ওখানে একটা ক্যাপ বেঁধে দেওয়া হয়েছে। জনগণের কাছ থেকে আপনি 6-এ নেবেন, 6-এ দেবেন, আর এখানে অন্যকে দেবেন 10-এ। হ্যাঁ, এটা এই ক্যাপটা বেঁধে দিতে হচ্ছে, কারণ এখানে যদি আমি কমিয়ে দিই সুদহার, যদি নীতি সুদহার যদি কমিয়ে দিই, তাহলে এখানে ওই আমানতকারীরও সুদহার কমে যাবে, মানে তার লাভ কমে যাবে। ওকে প্রোটেক্ট করতেই হবে। অ্যাট দ্য সেম টাইম ইকোনমিতে যাতে আমানতকারীকে যখন আমি সুদের মাত্রাটা ঠিক রাখি, তখন তো আসলে তারা কোনো বিনিয়োগে আগ্রহী হয় না, বরং সেই টাকাটা তার ইনকামে চলে আসে। সেক্ষেত্রে আমরা যদি এটা ওই মোটা দৃষ্টিতে বলা যায় জি যে ওইটা দিলে বোধহয় ওর এটা হবে না, মনে হয়, আসলে তা না। এখানে বিষয়টা হচ্ছে যে তাকে আমি অন্য দিক দিয়ে ওই যে 60,000 কোটি টাকা যেটা দিয়েছে আর কি, প্রণোদনা দেওয়া হয়েছে, আমরা ওই যে বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে জনগণের, অর্থাৎ ভোক্তার অথবা আমানতকারীর, আমি ওর প্রোটেকশন দিচ্ছি, ওর পারচেজিং পাওয়ার, ওর সঞ্চয় বাড়লে সে ব্যাংকে টাকা রাখলেই আমার এই পরিস্থিতির উন্নতি হবে। সেজন্য ওই মৌলিক দিকে হাত দেওয়া হচ্ছে এই জন্যেই যে যাতে ইকোনমিতে একটা কনফিডেন্স গড়ে ওঠে। আমি এখানে ওই কনফিডেন্স গড়ে ওঠার জন্য আমি সুদের হার কমাই দিলাম, দিয়ে একটা হযবরল অবস্থা করে দিলাম। কিন্তু তাহলে তো একই দাঁড়ালো যে আহসান এইচ মনসুর গভর্নর, তিনি যেভাবেই মুদ্রানীতিটাকে রেখেছেন মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার জন্য, এই 7.5% আনার জন্য, সেই একই জায়গায় আছে। তার মানে আমরা ওই 7.5-এ আনার লক্ষ্যটা এখনো ফিক্সড রেখেছি। অবশ্যই, এবার তো ঘোষণাও করা হয়েছে যে আমরা এটা নিয়ে আসবো 7.5-এর সাথে নিয়ে আসবো না, বলা হয়েছে। কারণটা ওইটাই। আমি আবার বলছি, এই যে মুদ্রা নীতিতে যেটা ঘোষণা করা হচ্ছে, এটা তাকে একটা স্ট্রিক্ট পলিসিতে একটা নির্দিষ্ট সময় মতো থাকতে হবে। এটা এরকম না যে ওই গভর্নর চলে গেছে, ইনি আসছেন, বা আমি আজকে এটা চেঞ্জ করি, একটা নতুনত্ব দেখাবো, এটা নতুনত্ব দেখাবার ব্যাপার না। অর্থনীতি চলে একটি সুনির্দিষ্ট ধারাবাহিক একটা অবস্থানের উপর, এবং যেটা কারেকশান হতে, ইকোনমিতে তার কারেকশান হতে মিনিমাম 2-3 বছর লাগে। আমরা একই সাথে দেখলাম ব্যবসা বাণিজ্যে গতি আনতে, আপনি বলছিলেন 60,000 কোটি টাকার একটা বড় ফান্ড সেটি দেওয়ার কথা বলেছে, এবং বেশ কিছু এই ধরনের প্রণোদনামূলক বিষয় ঘোষণা করা হয়েছে, এবং ব্যাংকের ঋণ যেন খেলাপি ঋণ যেন ফেরত আনা যায় সেজন্য আইন করার কথাও কিন্তু গতকালকে বলেছে। নিশ্চয়ই আপনি শুনেছেন। হ্যাঁ, এটা ঠিকই। কারণ আমি প্রথমে দেখছি যে এই ঋণ খেলাপি বেড়ে গিয়েছে, তাদের কাছে বিরাট টাকা পাওনা রয়েছে, এবং সেই টাকা সে দিচ্ছে না, ওই তার সাথে সুদ এটা বেড়ে যাচ্ছে, বারবার হচ্ছে। একটা নীতি ভাবা হয়েছে যে আগে আমার আসলটা ফিরে আসুক। হ্যাঁ, ওই জন্য ওই যে পরশুদিন ওই আইনটা জারি করেছে যে আপনি আসলটা দেন, আপনি বেরিয়ে যান। এই আইন নিয়ে স্যার আমাদের হাতে একটা প্রতিবেদন আছে, আসলেই কিন্তু আমার অর্থনীতি, এই আইন নিয়ে আমাদের হাতে একটা প্রতিবেদন আছে, প্রতিবেদনটা দেখে আমরা আলোচনা করব, তবে তার আগে একটা বিরতি নিয়ে আসছি। আচ্ছা, ঠিক আছে দর্শক, চলছে বাণিজ্য সংলাপ, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত জানাচ্ছি বাণিজ্য সংলাপে। আপনাদের সাথে রয়েছি আমি রিয়াজ সেজান। কেবল আসল টাকা দিয়ে ঋণ মওকুফের সুযোগ পাচ্ছেন খেলাপি হয়ে যাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠান। দুদিন আগে বিজ্ঞপ্তি দিয়ে নির্দিষ্ট শর্ত মূল্য অর্থ পরিশোধের মাধ্যমে সুদ মওকুফের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে খেলাপি কমাতে ডিস্ট্রেট অ্যাসেট ম্যানেজমেন্ট আইন এবং অর্থ ঋণ আদালত আইন কার্যকর করারও ঘোষণা দিয়েছেন গভর্নর।
খেলাপি ঋণ কমাতে পুনর্তফসিল করার সুযোগ বহু বছর ধরেই থাকলেও সর্বশেষ ২০২৩ সালে প্রথমবারের মতো পৃথক ঋণ পুনর্গঠন নীতিমালা চালু করা হয়, যাতে দীর্ঘমেয়াদে ঋণের শর্ত পরিবর্তনের সুযোগ দেওয়া হয়। শুধু ২০২৫ সালেই ১,৭০,৫০৩ কোটি টাকা ঋণ পুনর্তফসিল করা হয়। এরপরও কমেনি খেলাপি। সবশেষ ২৯ জুন নতুন সার্কুলার জারি করে নির্দিষ্ট শর্তে মূল অর্থ পরিশোধের মাধ্যমে সুদ মওকুফের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার মুদ্রানীতি ঘোষণা শেষে খেলাপিদের জন্য নতুন আইন কার্যকর করার কথা জানায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বলেন, অর্থঋণ আদালত আইন সংস্কার এবং ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট আইন কার্যকর হলে কমবে খেলাপি। এটি প্রচলিত আইনের দীর্ঘসূত্রিতা কমিয়ে ব্যাংকগুলোকে খেলাপি ঋণের বোঝা থেকে মুক্ত করে ঋণ বিতরণে সাহায্য করে। মানি লোন কোর্টে আমরা সরকারকে প্রস্তাব করছি যে এই কোর্টের বিচার যাতে 6 মাসে শেষ হয়। এই আইনটা যদি পাশ হয় আমি মনে করি 2027-এ এটা একটা ভিন্ন মাত্রা পাবে। একই সাথে ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট যদি হয়ে যায় ইনশাল্লাহ, তাহলে যেটা দেখা যাবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হবে। অনিয়ম এড়াতে সব ব্যাংকে বিশেষ অডিট চলবে। এলসি পেমেন্টে জালিয়াতি ও ঋণ গোপনের মতো অনিয়ম ধরা পড়লে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলেও জানান গভর্নর। বিশেষজ্ঞরা বলছেন, শুধু ঋণ পুনর্তফসিল বা নতুন আইন করলেই হবে না। খেলাপিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা, পরিচালনা পর্ষদের সুশাসন, রাজনৈতিক প্রভাবমুক্ত ঋণ অনুমোদন এবং কার্যকর এক্সিট পলিসি বাস্তবায়ন করতে হবে। কোনো একটা থার্ড পার্টি এন্টিটি তারা এই লোনগুলোকে টেক ওভার করে ফেলে। লোনের সাথে কি থাকে? কোলাটেরাল। দেখা গেছে ওই যে একটা বাড়ি দেওয়া আছে, 5 তলা বাড়ি, ঠিক আছে, ফ্যাক্টরি আছে, সেটা আমি সেখানে আমার স্টেক নিচ্ছি, ব্যাংক সেটার স্টেক থাকবে না, আমি এটাকে রিভাইভ করার ব্যবস্থা করব। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে চলতি বছরের মার্চ পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি দাঁড়িয়েছে 5,88,000 কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের 32% আর বাজেটের 67%। শুধু খেলাপি ঋণই নয়, পুনর্তফসিলের পরও অনাদায়ী ঋণ এবং অবলোপন করা ঋণ মিলিয়ে সমস্যাগ্রস্ত ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 11 লাখ কোটি টাকা। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা। স্যার, প্রতিবেদন দেখছিলাম, আসলে আমরা যেই অবস্থা দেখেছি, কখনো কি স্যার খেলাপি ঋণের বড় কোনো বিচার আমরা দেখেছি বাংলাদেশে? মানে এই যে এখন বলা হচ্ছে যে আইন এবং দ্রুত বিচারের কথা বলা হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে তো আমরা এমন কিছু খুব একটা দেখিনি। না, এখানে দ্রুত বিচার শব্দটা না বলে বলতে হবে দ্রুত নিষ্পত্তি। কারণ খেলাপি ঋণ এমন একটা জিনিস, আপনি যদি ওটা বিচারে যান, বিচার করতে থাকেন, তাও দেখা যাবে যে আপনার এই বিচারের খরচ ওই টাকার চাইতে বেশি হয়ে যাবে। এবং এটা একটা খুব ভালো লক্ষণ না আর কি। আপনি বাধ্য করে তারপরে তারে খুঁজে বের করে কি করবেন। আপনার বরং এইটা দেখা দরকার যে ও কী কারণে খেলাপি হচ্ছে সেইটা রোধ করা দেখা। দ্বিতীয়ত হচ্ছে অর্থাৎ অর্থনীতিকে সুস্থ স্বাভাবিক করা, যাতে ও ব্যবসায় ক্ষতিগ্রস্ত না হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে ও এইটা শোধ করতে যেয়ে যে বাধা পাচ্ছে, যে আসলে হচ্ছে এই সুদ বেশি হয়ে গেছে অনেক জায়গায়, যেহেতু সময়ের ব্যাপার। আর ব্যাংকগুলো বলছে আমি এই সুদ তো হচ্ছে আমার একমাত্র আয়, হ্যাঁ, আসল টাকা তো আমার টাকা ও নিয়ে যাবে, করবে, আমি তাই তো চলতে পারবো না। এই জন্যই ব্যাংকগুলোরে সরকার অন্যভাবে একটা কম্পেনসেট করছে যে তোমার এসআরএল বা এগুলোকে আমি একটু সহজ দিচ্ছি, তুমি এই সুদের উপরে তুমি দাঁড়াইও না, তুমি করো না, এবং সুদটা মাফ করে দিয়ে আগেও আসল টাকাটা আসুক, তোমার হাতে টাকা ফেরত আসুক, তোমার টাকা আসুক, তাহলে তুমি না অন্যদের লোন দিতে পারবে। এখন তো তোমার টাকাই নেই, তুমি তো খরার ভিতরে পড়ছো। সেজন্য টাকাগুলো আসুক। টাকাগুলো আসার জন্য 3টে ব্যাপার। একটা হচ্ছে ওই যে অর্থঋণ আদালতের এটাকে যদি একটু খুব স্ট্রিক্টলি করা যায় যে তোমার কিন্তু এই ধরনের ব্যবস্থা হবে ইত্যাদি, তাহলে সে দেবে। আর একটা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এটা অতীতেও এরকম উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু দেখা গিয়েছিল যে সেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আবার ওই জনৈকরাই নিজেরাই নিজেদের কোম্পানি নিজেরা করে, অর্থাৎ ওটা কোনো এটা রাষ্ট্রীয় কোম্পানি হতে হবে, রাষ্ট্রীয়ভাবে হবে এবং সেভাবে। এই দুটো হচ্ছে একটা সাইড থেকে একটা দেওয়া যে তুমি এইগুলো করো, না করলে আমি এই পদ্ধতিতে যাব। এবং যে আইনগুলো হচ্ছে সেই আইনগুলোর বাস্তবায়ন এবং কার্যকারিতা আপনি দেখেন কিনা, এবং এটা হলে খেলাপি যারা আছে তারা কি উদ্বুদ্ধ হবে কিনা আসলে এই না, আমি আবার বলছি, এটা 2 দিক থেকে একটা সৃষ্টি করতে হবে, একটা পরিস্থিতির সৃষ্টি করতে হবে। যে আপনি বলছিলেন বিচার, হ্যাঁ, বিচার তো ওইভাবে করে বিচার একটা দীর্ঘ প্রক্রিয়া, যার জন্য গভর্নর বলছেন অর্থনীতি আদালতটা যেন 6 মাসের ভিতরে যেন কেসটা শেষ হয়ে যায়। আমরা এনবিআরের ক্ষেত্রেও যে এটা এডিআর করেছিলাম, সেই এডিআর হচ্ছে কি যে আউট অফ কোর্ট আপনি এইভাবে 2 পক্ষ বসে করেন, কারণ দেখা যাচ্ছে যে সেখানে 2 পক্ষের ভিতরেও গোলমেল আছে, ও রাজি হতে চায় না, হতে চায় না। সুতরাং ও যাতে একটু রাজি হয় বা বিষয় থাকে, সেই জন্য একদিকে
অর্থঋণী আদালত আমি দ্রুতই নিষ্পত্তি করব, এটা একটা হিসেবে কিন্তু স্যার আপনার সাথে যুক্ত করি, আমাদের কাছে প্রতিবেদন আছে যে এই যে বাণিজ্যিক আদালত হয়েছে জানুয়ারিতে, এখন পর্যন্ত মাত্র 4টা মামলা হয়েছে, এবং এই যে বিভিন্ন শেয়ার বাজারের জন্য যে আদালতটা করা হয়েছে দীর্ঘদিন এটা পড়ে আছে, কোনো কাজ কাম নাই এখানে। এই আদালতগুলো যে করা হচ্ছে সেখানে আসলে তো আমরা খুব একটা সাফল্য দেখছি না। ওইটার কারণটা হচ্ছে ইন্নামাল আমালু বিন নিয়াত। আমি 3টে আদালত বা বাণিজ্য আদালত যে বলছেন, এটা তো হতে হবে যে টাকা নিচ্ছে বা যার দরকার আছে তার একটা স্বার্থ থাকতে হবে এখানে, যে সেইটাতে যেই এসে নিষ্কৃতিটা পাবে আর রাষ্ট্র বুঝবে যে করে। কিন্তু কথা হচ্ছে যে এই জায়গায় সমীকরণটা হয় না, কারণ ও চেষ্টা করে যতক্ষণ না দিয়ে পারি। আমরা মনে করি সরকার আসলে দেশের স্বার্থে এটাকে কার্যকর করবে এবং যেই টার্গেট করে এই ধরনের আদালত বা আইন করতে যাচ্ছে সেটি বাস্তবায়ন হবে। আর একটা বিরতি নিচ্ছি আপনার কাছে। আমি এটা বলি, কার্যকরটাই হবে কিন্তু ক্যারেট অন স্টিক দৃষ্টিতে, জি জি জি, যে আমি তোমাকে করতে যাচ্ছি, এই এর বেশি না। অবশ্যই স্যার, আপনি আমাদের সাথে আছেন। একটা বিরতি নিচ্ছি। দর্শক, চলছে বাণিজ্য সংলাপ, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আসলে আমরা সকাল থেকে বেশ কয়েকটি ক্ষুদ্র সবুজ বাতি জ্বলে। স্যার আপনি চাইলেও প্রশ্ন করতে পারবেন। হ্যাঁ, আবার স্বাগত জানাচ্ছি বাণিজ্য সংলাপে। আপনাদের সাথে রয়েছি আমি, রিয়াজ সাজান। আলোচনা করছিলাম আজকে ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে। আজ আমাদের সাথে পুরোটা সময় আলোচনার জন্য রয়েছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে সহজ ও সাশ্রয়ী করতে আজ থেকে ব্যবসায়ীদের বাংলা কিউআর বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মতিঝিল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিনা ফেরদৌস। মিনা ফেরদৌস, কি অবস্থা? এই যে বাংলা কিউআর নিয়ে আমরা দেখলাম যে নানা ধরনের আলোচনা চলছে এবং বলা হচ্ছে আজকে থেকে যদি ট্রেড লাইসেন্সও যদি ইস্যু করতে হয় সেখানে বাংলা কিউআর লাগবে। আপনি কেমন দেখছেন? সাধারণ মানুষ এটা সম্পর্কে কতটুকু জানে, কতটুকু অ্যাওয়ার তারা? জি রিয়াজ, আপনি যেমনটি বলছিলেন, আজকে থেকেই কিন্তু আসলে বাংলা কিউআর কোড ব্যবসায়ীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। সেখানে কিন্তু ছোট বড় ক্ষুদ্র মাঝারি যে ধরনের ব্যবসায়ী রয়েছে সবার জন্য এটি বাধ্যতামূলক। তো আমরা মতিঝিল এলাকায় সকাল থেকেই ছিলাম এবং আমরা বেশ কয়েকটি মতিঝিলের দোকান এবং ক্ষুদ্র মাঝারি দোকানগুলো ঘুরে দেখেছি। সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে যে কিছু কিছু দোকান রয়েছে সব দোকানে বাংলা কিউআর কোড এখনও পুরোপুরি চালু হয়নি। তবে অবাক করা বিষয় যেটি আমি বলতে চাই সেটি হচ্ছে যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে চায়ের দোকান যেখানে রয়েছে মতিঝিল এলাকায়, সেই চায়ের দোকানে কিন্তু আসলে বাংলা কিউআর কোড চালু হয়ে গেছে এবং এখানে কিন্তু তারা লেনদেন করছেন। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে আমরা বেশ কিছু মোবাইল ব্যাংকিং সেবার যে ছোট ছোট দোকান রয়েছে, অর্থাৎ নগদের বা বিকাশের যে ধরনের দোকান রয়েছে সে দোকানগুলোতে আমরা দেখেছি কিন্তু তারা বাংলা কিউআর কোড সম্পর্কে খুব একটা অবগত নয়। তবে এছাড়া আমরা যে ধরনের দোকানপাট দেখেছি, যে বিভিন্ন সুপার শপ বা হচ্ছে ইলেকট্রনিক্স পণ্য বিক্রির যে দোকানগুলো বা সব রয়েছে সেখানে কিন্তু বাংলা কিউআর কোড চালু হয়েছে। এবং আমরা এখানে কিন্তু যেসব চা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু গত এক সপ্তাহ ধরেই বাংলা কিউআর কোডে লেনদেন করছে। এটি একেবারে মতিঝিল এলাকায় বলেই নিশ্চয়ই চায়ের দোকানেও এইটা ঝুলছে, কিন্তু মতিঝিলের বাইরে ঢাকার অন্যান্য জায়গার অবস্থা কি আপনি দেখেছেন? না রিয়াজ, অন্যান্য এলাকায় আমাদের আসলে যাওয়া হয়নি। তবে আমরা সকাল থেকে মতিঝিল এলাকায় যেহেতু রয়েছি, আমরা মতিঝিল এলাকায় দেখেছি যে এখানে কিন্তু বাংলা কিউআর কোড চালু হয়েছে। স্যার প্রশ্ন আছে কিনা কোনো? হ্যাঁ স্যার, প্রশ্ন থাকলে করেন স্যার। জি হ্যাঁ, আচ্ছা, আমার একটা জানার বিষয়, ওই যে বাধ্যতামূলক করা, বাধ্যতামূলক শব্দটার প্রবলেমটা হচ্ছে এই, যেহেতু অনেকে এখনও ভালো করে জানতে পারেনি কিউআর কোড, ইভেন আমরা অনেক শিক্ষিত লোকেরাও কিন্তু অনেক ক্ষেত্রে কিউআর খুব ভালো করে ব্যবহার করতে পারি না, ওই টেকনিক্যালের ব্যাপার আছে। তবে এটা ঠিক, এটা প্রবর্তনটা এটা ভালো, একদিকে যাবে, কিন্তু বাধ্যতামূলক
আর সকল জায়গায় যাওয়াটা এটা মনে হয় একটু সময় সাপেক্ষ ব্যাপার হবে। সেই দিকেই লক্ষ্য রেখেই এ করা, কারণ কিউআর কোড করতে পারলে কিন্তু শুধু ক্যাশলেসের হবে না, আমাদের আরো অনেক কিছু করার সুবিধা হবে। এটা ঠিক, নিশ্চয়ই আপনি সেখানে আছেন, আমরা পরবর্তীতে আপনার সাথে যুক্ত হব। এখানে আপনি খোঁজ রাখুন সাধারণ মানুষ কতটুকু জানে, আপনার সাথে পরবর্তী আবার যুক্ত হচ্ছি। স্যার, দেখছিলাম একটা যে আজকে থেকে কিউআর কোড চালু হওয়ার কথা, একটা চায়ের দোকানেও ছিল, ব্যাপারটি খুব ইতিবাচক, কিন্তু সাধারণ মানুষ আসলে কতটুকু জানে? আমার জানার মতে অনেক ব্যবসায়ী এখনো ওই ব্যাপারটি অ্যাওয়ার না। এখানে কি বাংলাদেশ ব্যাংকের কোনো ঘাটতি আছে যে এটা আসলে সেইভাবে প্রচার প্রচারণা করতে পারছে না? আমি ওইভাবে বলি, জিনিসটা যদি আগের থেকে না জানা হয়, এর আগের থেকে যদি 1 সপ্তাহ 2 মাস 1 মাস 2 মাস যদি ট্রেনিং না দেওয়া হয় বা না হয়, তাহলে কিন্তু এই অতি আধুনিক এই ব্যবস্থা সহজে কার্যকর হবে না। কার্যকর হতে হবে এটা ঠিক আছে, যেমন আমি ওই যে ইয়েতে দেখছি কি বলে এই পেট্রোল পাম্পে তার হয়তো একটা সিস্টেম আছে, তার মাপার যন্ত্র আছে, এ আছে, টাকা দিলে চলে যাবে। ওই কিউআর কোড শুধু আমি নিজেরটা নিজে করলে হবে না, যার ওখানে টাকাটা যাবে তারও ওই সিস্টেমের সাথে তার থাকতে হবে, অ্যালাইনমেন্ট থাকতে হবে। আর একটা বড় কথা আছে, এখানে সার্ভারের একটা ব্যাপার আছে। সার্ভার যদি ওয়ার্ক না করে, তাহলে এখন আমি কম্পালসারিলি গেলাম দোকানে, জিনিস কিনতে চাইলাম, ও সার্ভার ওইটা রেসপন্ড করে নাই, আমি দাঁড়িয়ে থাকলাম, এইটা হলেই হবে না। সেই জন্যে এটা সাথে সাথে 2 প্রকারই থাকবে। একটা হচ্ছে যে ওইটা করেন, এটা সহজ হবে, আবার যতক্ষণ না পাচ্ছেন আপনার আরেকটা ম্যানুয়াল একটা কাজ হবে, যেন ওই কাজের জন্যই যেই আটকা পড়ে যাইয়ে এই হবে না। আমরা যেমন ETIN খোলার সময় আমরা দেখেছি অনেকে খুলতে চাচ্ছেন, কিন্তু ওই NBR এর সার্ভার ঠিক নাই। স্যার, একটু একটা প্রসঙ্গ যেহেতু এনেছেন, গতকালকে আমরা দেখলাম যে কি জন্য একটা নতুন একটা অ্যাপ, চালান নামে একটা এর মাধ্যমেই সরকারের সবকিছু দিতে হবে NBR বলছে, কিন্তু এটার কোনো প্রচারণাই ছিল না। চালান মানে একেবারে প্রচারণা ছাড়া হঠাৎ করে একটা জিনিস, একেবারে প্রচারণা না, গত 1.5 বছর যাবত 2 বছর যাবত এটা করা হচ্ছে এবং এটা অত্যন্ত সহজ। আমি নিজেই তার উদাহরণ, আমি কর দিয়ে সব ঠিক আছে, কিন্তু আমার ব্যাংকে যেতে হতো আর একটা পে অর্ডার করার জন্য। পে অর্ডার করে ওইটা সাথে জমা দিলে হয়ে যেত। আমাকে বললো, স্যার আপনি এখানে দেন, সঙ্গে সঙ্গে আপনার সব তথ্য এসে যাবে। এটা জাস্ট উইথিন 1.5 মিনিটের মধ্যে আমার টাকা শোধও হলো, আমার টাকা গেল ব্যাংকের বা NBR এর সার্ভারেও গেল, সব গেল। এটা একটা বিরাট কাজ। এবং গত 2 বছর যাবত এটা কিন্তু ছিল। আচ্ছা, কিন্তু এই যে প্রযুক্তিগত ঘন ঘন পরিবর্তনটা কি আমাদের জন্য? না, ঘন ঘন পরিবর্তন না, এটা হচ্ছে আমি ঘন ঘন উন্নত হওয়ার চেষ্টা করছি। আচ্ছা, পরিবর্তন করছি না, উন্নত হওয়ার চেষ্টা করছি। ওই জন্যই মাঝে মাঝে যে বললাম কম্পালসারি বলতেছে, যেমন আজকেও বললো যে চালান ছাড়া দেওয়া যাবে না, এইটা ঠিক না। এটা একটু রাখতে হবে, সাথে সাথে অল্টারনেটিভ ব্যবস্থাটা রাখতে হবে। কারণ অনেকে হয়তো তার হয়তো ওই ভালো খুব সফিস্টিকেটেড মেশিন নাই, যন্ত্র নাই, বুঝতে পারবে না। যেমন যারা সিম্পল ওই যে অন্য ফোন ব্যবহার করছে, তারও তো এইসব সুযোগ সুবিধা নাই, তাতে সে কি আটকে যাবে? এরকম না। তো সেই জন্যে সাইড বাই সাইড যাবে এবং ওকেই বুঝতে দিতে হবে যে আমি যদি এইভাবে করি তাহলে আমার জন্য সহজ। আমার ব্যাংকে যেতে হলো না, আমার কিছু করতে হলো না, আমি এখানে বসে চালান দিয়ে দিলাম, আমার টাকাটা সঙ্গে সঙ্গে চলে গেল। এই চালানের ব্যাপারটা যদি আমি ভ্যাটের আকারেও আনতে পারি, দোকান থেকেও আনতে পারি, তাহলে আর আমার ওই অভিযোগ আর থাকে না যে আমি ভ্যাট দিলাম কিন্তু সেই টাকা সরকারের কোষাগারে গেছে কিনা আমি জানতে পারলাম না। এই যে সরকারের কোষাগারে যাওয়ার বিষয়টা নিশ্চিত করে, মানে যত ডিজিটালাইজেশন হবে তত এগুলি ক্ষেত্রে আসলে বিভিন্ন দুর্নীতি অনিয়মগুলো কমবে এবং বাংলাদেশ ব্যাংক যেই বাংলা কিউআর চালু করেছে সেটিও একটা সফল হোক, কারণ আমরা ক্যাশলেস যেই সোসাইটি গড়ে তুলতে পারছি সেটা এই কাজে দেখ। অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অবশ্যই। দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে, বিশেষ করে এখন পর্যন্ত বাণিজ্যের যে গুরুত্বপূর্ণ নিউজগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। পুরোটা সময় আমাদের সাথে ছিলেন NBR এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। এই ছিল আজকের আয়োজনে। একটু পরেই দেখবেন খেলার বুলেটিন। নানা খবর জানতে চোখ রাখুন চ্যানেল 1 এর পর্দায় এবং যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।